হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্ট। আশা করছি সকলেই ভালো আছো এবং পড়াশোনাও ঠিকঠাক করছো। থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা, এই অধ্যায়টা তোমাদের ফিজিক্সেরও একটা অধ্যায় এবং কেমিস্ট্রিরও একটা অধ্যায়। আজকে কেমিস্ট্রির থার্মোডাইনামিক্সটা নিয়ে আলোচনা হবে। কেমিস্ট্রিতে আমরা যে থার্মোডাইনামিক্স পড়ি সেটা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। দুটো কি আলাদা? অ্যাকচুয়াল হচ্ছে দু জায়গাতেই যে আমরা ল ইউজ করছি সেই বিষয়টা একই। দুই জায়গাতেই আমরা একই রকমভাবে ফর্মুলা ডিরাইভ করে থাকি, সব কিছু এক করে থাকি। ডিফারেন্সটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল চেঞ্জেসগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করে থাকি, আর কেমিক্যাল থার্মোডাইনামিক্সে আমরা কেমিক্যাল চেঞ্জেসের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকি। অর্থাৎ কেমিস্ট্রিতে আমরা কি করব, কেমিক্যাল চেঞ্জেসের কেমিক্যাল থার্মোডাইনামিক্স পড়ব। বোঝা গেছে নিশ্চয়ই? কারা কারা এই ক্লাসটা করতে পারবে? যারা জেনপাস ইউজি 2026 যারা রয়েছে তারা এই ক্লাস করতে পারবে। যারা নিট বা জেই দিচ্ছে তাদের জন্য এই ক্লাস, বেঙ্গলি মিডিয়ামের ক্লাস যদিও এটা। এবং যারা সেমেস্টার 2তে আছে, ক্লাস 11 সেমেস্টার 2তে আছে, তাদের জন্য এই ক্লাস। অর্থাৎ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার সিলেবাসে যাদের আছে তারা সকলেই এই ক্লাসটা করতে পারবে। থার্মোডাইনামিক্স ক্লাসটাকে আমি ছোটো ছোটো পার্টে ভাগ করে নিয়ে এসেছি যাতে তোমরা অল্প সময়ের মধ্যে পুরোটাকে ক্লিয়ার করতে পারো। আর এখানে ক্লাস করার পর আমার মনে হয় না যে আর তোমাদের অন্য কোনো জায়গায় ক্লাস দেখতে হবে। খুব সহজ সরলভাবে তোমরা পুরো কনসেপ্টটাকে বুঝতে পারবে। থার্মোডাইনামিক্স, ভালো করে ওয়ার্ডটা শোনো। থার্মো কথার অর্থ, থার্মো এই ওয়ার্ডটা এসছে হিট থেকে। থার্মো এই ওয়ার্ডটার অর্থই আমরা বুঝছি হিট। ডাইনামিক্স তোমরা ইউজ করেছো, ফিজিক্সে তোমরা ডাইনামিক্স ইউজ করেছো। কোথায় তোমরা ডাইনামিক্স ইউজ করেছো? ডিনামিক্স, মেকানিক্সের আন্ডারে করেছো। তো ডাইনামিক্স হচ্ছে গতি, মোশন। থার্মো এই কথাটার অর্থ হচ্ছে হিট এবং ডিনামিক্স মোশন। অর্থাৎ এইখানে যে আলোচনাটা করব আমরা সেটা হিটের মোশন নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে? হিটের মোশন, তাপ এর গতি, সেই জন্য চ্যাপ্টারটার নাম হচ্ছে তাপ গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা আমরা ব্যবহারিক প্রয়োগ কীভাবে জানবো, মানে কোথায় কোথায় আমরা ইউজ করি। থার্মোডাইনামিক্সের ইউজেস প্রচুর, এবং তুমি যেই দিকেই তাকাবে থার্মোডাইনামিক্সকে চোখে দেখতে পাবেই। যেমন বরফের গলন থেকে শুরু করে জলের স্ফুটন, প্রত্যেকটাতে কিন্তু থার্মোডাইনামিক্স ইউজ করতে হয়। বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানগুলো যখন হয়, সেই কেমিক্যাল রিয়াকশানগুলোতে হিট প্রডিউস হয়, কখনো হিট গ্রহণ করে। তো এই যে বিষয়গুলো এখানেও থার্মোডাইনামিক্সকে ইউজ করার প্রয়োজন পড়ে। এছাড়াও থার্মোডাইনামিক্সের একটা মেজর সাকসেস হচ্ছে হিট ইঞ্জিন ক্রিয়েট করা, অটো ইঞ্জিন। তারপরে আমরা বর্তমানে যে পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনগুলোকে চিনি, অটো ইঞ্জিন বলা হয়, OTTO, অটো ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোও কিন্তু এই থার্মোডাইনামিক্সের ইমপ্রুভমেন্টের ফলাফল। বুঝতে পারলেন নিশ্চয়ই? তো থার্মোডাইনামিক্সের কিন্তু ইউজেস প্রচুর আছে। আরও কিছু লেখা আছে দেখবে, এসি, রেফ্রিজারেটর, পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তারপরে আমাদের যে তড়িৎ কোষ, গ্রিন হাউস এফেক্ট, বিভিন্ন জায়গাতে তুমি যেদিকে তাকাবে সেই দিকেই থার্মোডাইনামিক্সের ইউজেস পেয়ে যাবে এবং এর অ্যাপ্লিকেশনস পেয়ে যাবে। ওকে, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাকে যদি বুঝতে হয় তাহলে সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, থার্মোডাইনামিক টার্ম, এই বিষয়গুলো আগে আমাদেরকে জেনে নিতে হবে। তার কারণ এই পুরো চ্যাপ্টারটা, তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা বুঝতে গেলে আমাদেরকে আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আলাদা কিছু ল্যাঙ্গুয়েজ মিনস আমি বাংলা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজের কথা বলছি না। যেভাবে আমাদেরকে নিজের মনের ভাব প্রকাশ করার জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে, বাংলা আমরা শিখে রেখেছি, ইংলিশ শিখতে হচ্ছে, হিন্দি শিখতে হচ্ছে। তো সেই রকমই আমি বলতে চাইছি যে তাপগতিবিদ্যার চ্যাপ্টারটাকে যদি বুঝতে হয় তাহলে তার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা বুঝতে হবে। তার একটা আলাদা ল্যাঙ্গুয়েজ মিনস তার যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে বুঝতে হবে। কারণ আমি ওভারঅল চ্যাপ্টারে সেই টার্মগুলোকে নিয়েই আলোচনা করব। যদি তুমি টার্মগুলো বুঝে যাও, এখানে 60% এই চ্যাপ্টারের মধ্যে শুধু টার্মগুলো বোঝারই ব্যাপার। যদি ওই টার্মগুলোকে বুঝে যাও, তারপরে সেইগুলো দিয়ে কী করে চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে গেছে সেটা বুঝতে কিন্তু তোমার সমস্যা হবে না। বুঝতে পারলে তো? সেই জন্য থার্মোডাইনামিক টার্ম, এইটার উপর একটু গুরুত্ব বেশি দিতে হবে। তো আমরা আগে আজকের ক্লাসে কিছু টার্ম জানবো, সেকেন্ড ক্লাসেও কিছু টার্ম জানবো, তারপরে আমরা মেন টপিকের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে? টার্মগুলো বোঝার চেষ্টা করি, এবং প্রশ্ন এখান থেকে যে হয় না তা নয়। তুমি ভাবলে যে স্কিপ করে চলে যাই, মেন যেখানে আছে সেইখানে শিখবো, একদমই বুঝতে পারবে না ওই জায়গাটা, এবং এখান থেকেও প্রশ্ন হবে। প্রথম যে টার্মটা আছে থার্মোডাইনামিক টার্ম, সেটা হচ্ছে সিস্টেম। ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সিস্টেম বোঝার দরকার আছে। সিস্টেম হচ্ছে, আমরা কী করি বলো তো, আমরা যখন কোনো একটা কিছু নিয়ে আলোচনা করছি, এই যে পুরো ইউনিভার্সটা, এই ইউনিভার্সের পুরোটাকে নিয়ে তো আমরা আলোচনা করছি না।
যখন আমরা কেমিক্যাল চেঞ্জেস দেখছি, আমরা কি করছি, একটা পাত্রের মধ্যে কিছু কেমিক্যালস নিয়েছি, বিক্রিয়ক নিয়েছি, তাদের রিয়াকশান হচ্ছে। তো ওই যে পাত্রের মধ্যে রিয়াকশান ঘটাচ্ছি, বিক্রিয়কগুলোকে নিয়েছি, সেই বিক্রিয়কগুলোকে আমরা তখন সিস্টেম বলবো। মানে আমরা এই পুরো ইউনিভার্সের মধ্য থেকে যতটুকু অংশকে ফর অবজারভেশন নিয়ে নিয়েছি, অবজারভেশন করার জন্য ধরে নিয়েছি, সেই পার্টটুকু হচ্ছে আমার সিস্টেম। কথা বোঝা গেল আমি কি বললাম? সিস্টেম মানে কি বললাম? সিস্টেম মানে হচ্ছে যে পুরো ইউনিভার্সের মধ্যে অবজারভেশনের জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি যতটুকু পার্ট নিয়ে কাজ করছি, সেই পার্টটুকু হচ্ছে সিস্টেম। ধরো আমি একটা চায়ের কাপ নিয়েছি, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চায়ের কাপ নিয়েছি, এবং এই চায়ের কাপটা ধরো চা রাখা আছে এবং হিট আছে, গরম আছে। তাহলে এখান থেকে তাপ কিন্তু পরিবেশে বেরিয়ে যাবে, তাই তো? এই চায়ের কাপ থেকে তাপ কী হবে, পরিবেশে বেরিয়ে যাবে। এবার ধরো আমি এরকম চাইছি যে এই চায়ের কাপটা কী পরিমাণ তাপ বর্জন করছে বা পরিবেশ থেকে কী পরিমাণ তাপ গ্রহণ করছে, এটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে এই চায়ের কাপটাকে আমি সিস্টেম হিসেবে কনসিডার করব, এটা আমার কাছে সিস্টেম হয়ে গেল। বুঝতে পারলে না সিস্টেম কী জিনিস? সিস্টেম মানে ইউনিভার্সের সেই পার্টটুকু যতটুকু আমি পরীক্ষা নিরীক্ষার জন্য, অবজারভেশন করার জন্য নিয়ে নিয়েছি, সেই পার্টটুকুকেই বলবো আমরা সিস্টেম। ওকে, আচ্ছা, সিস্টেম বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকবে, মানে এই চায়ের কাপটার কথা যদি আমি বলি, তাহলে চায়ের কাপটা কার সঙ্গে তার শক্তির আদান প্রদান করতে পারে, তার পদার্থের আদান প্রদান করতে পারে, তো যতটুকু অংশের সাথে করতে পারে সেই অংশটুকুকে আমরা বলবো পরিবেশ। তাহলে এই কি করবে, তার আশেপাশে এইটুকু এরিয়ার মধ্যে ধরো তার তাপের আদান প্রদান করতে পারছে, তার জড় পদার্থের আদান প্রদান করতে পারছে, তাহলে সেই অংশটুকুকে আমরা বলবো পরিবেশ বা সারাউন্ডিংস। কি বলবো? পরিবেশ বা সারাউন্ডিংস। ক্লিয়ার? দুটো বিষয় বুঝতে পারলে তো? সিস্টেম বললাম আর কি বললাম, সারাউন্ডিংস বললাম বা পরিবেশ বললাম। সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম বা সংস্থা হচ্ছে এমন একটা পার্ট ইউনিভার্সের যতটুকুকে আমরা ফর এক্সপেরিমেন্ট, ফর অবজারভেশন কনসিডার করে নিয়েছি, এবং পরিবেশ হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট, ইউনিভার্সের বাকি যে পার্টটা, মানে অতটুকুকে বাদ দিলে বাকি যা পড়ে থাকবে সেটাই সবটাই তোমার পরিবেশ। এবং এই সিস্টেম আর এই পরিবেশের মাঝখানে একটা বাউন্ডারি থাকে, কিছু একটা বাউন্ডারি থাকবে, যে বাউন্ডারি কী করবে, ওই সিস্টেম এবং পরিবেশকে আলাদা করবে। যেমন এখানে এই চায়ের কাপটার ক্ষেত্রে এই চায়ের কাপের যে দেওয়ালটা, সেই দেওয়ালটা হচ্ছে তার বাউন্ডারি। এই বাউন্ডারি কি, এই বাউন্ডারি দ্বারা কি আছে, সে তার পরিবেশ থেকে আলাদা হয়ে আছে। বুঝতে পারলে? বাউন্ডারি বা সীমানা বা পরিসীমা ওয়ার্ডটা কী জিনিস? এই পরিসীমা বা সীমানা এটা দু ধরনের হয়ে থাকে, ইমাজিনারিও হয়ে থাকে, আবার তোমার রিয়েলও হয়ে থাকে। তুমি এই চায়ের কাপের মধ্যে যদি দেখো, এই চায়ের কাপের এই জায়গাটা যদি তুমি দেখো, এইখানে দেখো এই যে পাত্রটা, এর দেওয়ালটা, এটা কিন্তু রিয়েল, কিন্তু এই চায়ের কাপের ওপরের যে তলটা আছে না, এই তলটা, এটা তো উন্মুক্ত। এই তলের সঙ্গেও কিন্তু পরিবেশের তাপের আদান প্রদান হচ্ছে, তাপ এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখানে কি কোনো তল আছে তুমি চোখে দেখতে পাচ্ছ? নেই। এই চাটাকে আমরা সিস্টেম নিয়েছি, তো এই চাটা তার পরিবেশের থেকে যে আলাদা, তার কি কোনো তল তুমি দেখতে পাচ্ছ, বাউন্ডারি দেখতে পাচ্ছ না। তাহলে এইখানে একটা ইমাজিনারি তল আছে। বোঝা গেল? অর্থাৎ বাউন্ডারি কিন্তু দুই রকমের হবে, ইমাজিনারিও হবে আবার রিয়েলও হবে। এই তিনটা ওয়ার্ড আশা করি বোঝা গেছে, সিস্টেম, পরিবেশ এবং সীমানা। ওকে, সিস্টেম প্লাস পরিবেশ মিলেই হচ্ছে বিশ্ব, ইউনিভার্স। পুরো ইউনিভার্স যেটা তৈরি হচ্ছে সেটা সিস্টেম আর তোমার পরিবেশকে নিয়ে। ঠিক আছে? থার্মোডাইনামিক্সে এই দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ হয়। টাইপস অফ বাউন্ডারি, এবার আমরা বাউন্ডারি টাইপস বলবো। আমি একটা বলে দিয়েছি তোমাদেরকে, রিয়েল এবং ইমাজিনারি, এই পার্টটা বলে দিয়েছি। যেমন এই চায়ের কাপের ক্ষেত্রে তুমি পাত্রের দেওয়াল যেটা আছে সেটা হচ্ছে রিয়েল, আর এইখানে যে ওয়ালটা, যেটাকে আমরা ইমাজিন করে নিচ্ছি, চায়ের সারফেসের সাথে পরিবেশের একটা কানেকশন, যে তলের মাধ্যমে, ইমাজিনারি তল, তো সেটাকে আমরা বলছি ইমাজিনারি। এটাকে আমরা বলছি ইমাজিনারি। বুঝতে পারলে? ওকে, রিজিড এবং মুভেবল, আরও দু ধরনের বাউন্ডারির কথা বলছি আমি, রিজিড এবং মুভেবল। কিছু বাউন্ডারি থাকবে যেটা রিজিড, শক্ত, যেমন আমাদের যে বাসনপত্রগুলো আছে, অ্যালুমিনিয়ামের ধরো একটা বাসন, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কোনো রিয়াকশন ঘটাচ্ছি বা কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, তাহলে ওই বাটির তলটা কিন্তু রিজিড, ওই বাউন্ডারিটা রিজিড, ওটা শক্ত। আর মুভেবল, তুমি ছবিতে দেখো, এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা পিস্টন লাগানো আছে, তো এই পিস্টনটা কী করতে পারে, ওপরে উঠতেও পারে আবার নিচে নামতেও পারে, মানে এই তলটা ওঠানামা করতে পারে। এটাও বাউন্ডারি হিসেবে কাজ করছে, তবে এটা মুভেবল বাউন্ডারি, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, শুধু নাম জেনে রাখো।
ঠিক আছে? তো রিজিড কখন বলবো? যখন বাউন্ডারিকে আমি মুভ করাতে পারবো না, সরাতে পারবো না, তখন সেটা রিজিড। যেমন এই চায়ের কাপের যে দেওয়ালটা ছিল, এটাও রিজিড হিসেবে ইমাজিন করা যেত। ঠিক আছে? ডায়াথার্মিক এবং অ্যাডিয়াবেটিক এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ডায়াথার্মিক বাউন্ডারি বা ডায়াথার্মিক ওয়াল বলতে কি বোঝায়? ডায়াথার্মিক বাউন্ডারি বা ওয়াল বলতে বোঝায় যে এমন একটা বাউন্ডারি, যে বাউন্ডারি তাপের আদান প্রদান করতে দেবে। অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে যে তাপের আদান প্রদান করতে দেবে না। কি বুঝতে পারলে? দেখো, আমরা যখন চায়ের কাপ ধরি, চায়ের কাপটা গরম থাকে, তো গরম গরম চা আছে, চায়ের কাপটা ধরছি, গরম আছে। তো ওই যে চায়ের কাপের যে দেওয়ালটা, ওই দেওয়ালটাকে আমরা তখন কি বলবো? ডায়াথার্মিক বলবো, কারণ ও কী করছে? তাপের আদান প্রদান করতে দিচ্ছে। কিন্তু এই চাটাকেই যদি আমি ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে দিই, তখন কিন্তু আমি ফ্লাস্কটাকে এমনি ধরতে পারবো। কেন? তাপ এক পার থেকে আরেক পারে যাচ্ছে না বলে গরমটা ফিল হচ্ছে না, তাই তো? তো এই ধরনের ওয়ালকে আমরা তখন বলবো অ্যাডিয়াবেটিক ওয়াল। বুঝতে পারলে? ডায়াথার্মিক মানে কি হতে হবে? ডায়াথার্মিক মানে ডায়াথার্মিক মানে ডায়াথার্মিক ওয়াল ক্যান চেঞ্জ, বা আমি এইভাবে লিখে রাখছি, পারমিটস ফ্লো অফ হিট, পারমিটস ফ্লো অফ হিট। আর অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে এ ফ্লো অফ হিটকে পারমিট করবে না। না সিস্টেম থেকে পরিবেশে হিট যাবে, না পরিবেশ থেকে সিস্টেমে হিট আসবে, কোনোভাবেই হিটের ট্রান্সফার হবে না। তো এই ধরনের যে ওয়াল বা বাউন্ডারি, তাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক ওয়াল। এই দুটো ওয়ার্ড মাথায় রেখো কিন্তু, ডায়াথার্মিক আর একটা বললাম আমি অ্যাডিয়াবেটিক। ঠিক আছে? গুরুত্বপূর্ণ টার্ম আছে এই দুটো। ওকে, নেক্সট পার্ট হচ্ছে টাইপস অফ সিস্টেম। অনেকেই নাম জানো, গুলিয়ে যায় নিশ্চয়ই অনেক সময়। হ্যাঁ, মুক্ত সিস্টেমে কি হয়, বদ্ধ সিস্টেমে কি হয়, আইসোলেটেড সিস্টেমে কি হয়, তাই না? তো টাইপস অফ সিস্টেম, সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হয়েছে: মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম, এবং আরেকটা কি বললাম আমি? আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম। ঠিক আছে? ইংরেজি নামগুলো আমি লিখে রাখছি: ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম এবং আইসোলেটেড সিস্টেম। এই তিন ধরনের সিস্টেম। এই যে সিস্টেমটা, এর ডিভিশনটা করা হয়েছে দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি? একটা বিষয় হচ্ছে ম্যাটার, আর একটা বিষয় হচ্ছে এনার্জি। একটা বিষয় কি বললাম? ম্যাটার মানে পদার্থ, আর একটা বললাম শক্তি। পদার্থ এবং শক্তি এর আদান প্রদানের নিরিখে এই সিস্টেমগুলোকে ডিভাইড করা হয়েছে। ওকে, ওপেন সিস্টেম নামটা শুনে তুমি বুঝতে পারছো, বা মুক্ত সিস্টেম মানে যে সিস্টেম পদার্থকেও ট্রান্সফার করতে দেবে, বাউন্ডারি দিয়ে পদার্থকেও পার করতে দেবে, এবং শক্তিরও আদান প্রদান করতে দেবে। যেমন একটা এক্সাম্পল নিই খুব সহজভাবে, তুমি এই কন্টেনারটার দিকে তাকাও। এই কন্টেনারে দেখো, খোলা আছে কন্টেনারটা। ঠিক আছে? চায়ের কাপ দিয়ে এক্সাম্পল বোঝানো যায়, জাস্ট বুঝতে পারলেই হলো। তো এখানে যদি কোনো জল রেখে দিই, ধরো এখানে আমি জল রাখলাম, জল রেখে সেটাকে হিট করছি, তাহলে এই এখান থেকে জলীয় বাষ্প বাইরে বেরাবে, বেরাবে তো? তো জলীয় বাষ্প বাইরে বেরাচ্ছে মানে কি? ওর ভেতরে জল, ম্যাটার, সেটা বাইরে বেরিয়ে আসছে, এবং হিটও তো বাইরে বেরিয়ে আসছে, তাপ শক্তিটাও বাইরে বেরিয়ে আসছে। তার মানে এই সিস্টেমটা কি করছে? শক্তি বা তাপ এবং পদার্থ, এই দুটোকেই ট্রান্সফার করতে পারমিট করছে। এই ধরনের সিস্টেমকে বলবো মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। ওকে, বদ্ধ সিস্টেম কাকে বলবো? এই যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, পুরোটাই ঢেকে দেওয়া আছে। একটা কন্টেনার দেখিয়েছি আমি, এই কন্টেনারটা কী হয়েছে? পুরোটাই ঢেকে দেওয়া আছে। এবার এই কন্টেনারের মধ্যে জল রেখে যদি আমি হিট করতে থাকি, তুমি বলো তো জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসবে? পসিবল নয়, বাইরে বেরাবে না। তাহলে হিট কি বাইরে বেরাবে? হিট বাইরে বেরাবে। মেটালিক যদি থাকে, হিট বাইরে বেরিয়ে আসবে, তাই তো? তো এর ক্ষেত্রে কি হচ্ছে? ম্যাটার বাইরে বেরিয়ে আসছে না, বাট এনার্জি কিন্তু ট্রান্সফার করছে। সিস্টেম থেকে পরিবেশে যেতে পারে, পরিবেশ থেকে সিস্টেমে আসতে পারে, যেমনই হোক না কেন, হিট কিন্তু ট্রান্সফার করতে পারছে। বোঝা গেছে? তো এই ধরনের সিস্টেমকে তখন আমরা বলবো ক্লোজড সিস্টেম। ক্লিয়ার? ওপেন সিস্টেম ম্যাটার এবং এনার্জি দুটোকেই পারমিট করে, ক্লোজ সিস্টেম পারমিট করে অনলি এনার্জিকে, শক্তিকে। আইসোলেটেড সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম, নাম শুনে বুঝতে পারছো, পুরোপুরি আইসোলেটেড, তাই না? লকডাউনের সময় আমরা আইসোলেটেড হয়েছিলাম। আইসোলেটেড মানে কারোর সঙ্গে কোনো সংযোগ রাখবে না। তো আইসোলেটেড সিস্টেম কি করবে? পদার্থ, শক্তি কোনোটাকেই ট্রান্সফার করতে দেবে না। এরকম একটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে তোমাদের এই থার্মোফ্লাস্কটা, এর মধ্যে যদি জল গরম করে রেখে দিই বা চা গরম করে রেখে দিই, যে কোনো পদার্থকে গরম করে রেখে দিলে সেটা গরম থেকে যায়,
তাই তো? তো এ কিন্তু পদার্থকেও বাইরে বের করতে দেয় না, আবার শক্তিরও আদান প্রদান করতে দেয় না। তাহলে এই সিস্টেমটাকে আমরা আইসোলেটেড সিস্টেম বলবো। যদিও পারফেক্টলি আইসোলেটেড সিস্টেম বলে কোনো কিছু হয় না, একটু হলেও হিট তো বাইরে যাচ্ছেই। তার জন্যই তো বেশি দিন রাখতে গেলে বা বেশিক্ষণ রাখতে গেলে এর মধ্যে থাকা গরম বস্তুটাও ঠান্ডা হয়ে যায়। যাই হোক, পারফেক্টলি তো কোনো কিছুই নেই, বাট তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই যে তিনটে সিস্টেম মানে কি। মুক্ত সিস্টেম কি করবে? মুক্ত সিস্টেম আমি এখানে লিখে রাখছি শর্টে, যে মুক্ত সিস্টেম পদার্থকে প্লাস শক্তিকে দুটোকেই ট্রান্সফার করতে দেবে। ঠিক আছে, পদার্থ এবং শক্তি দুটোকেই ট্রান্সফার করতে দেবে। বদ্ধ সিস্টেম কি করবে? পদার্থকে ট্রান্সফার করতে দেবে না, কিন্তু শক্তি ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে। আর নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে কি হবে? নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে না পদার্থ ট্রান্সফার করতে পারবে, না শক্তি ট্রান্সফার করতে পারবে। বুঝতে পারলে? তাহলে এই তিন ধরনের সিস্টেমটিকে নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। এরপর থেকে যখনই আমি ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বলবো, তোমরা সহজেই বুঝে যাবে যে কোনটার ক্ষেত্রে কোনটা আদান প্রদান সম্ভব। এই জন্যই বললাম যে টার্মগুলো তোমাদের জেনে রাখা খুব দরকার। ওকে, নেক্সট আরও কিছু টার্ম আমরা জানবো। স্টেট ফাংশন। স্টেট ফাংশনকে আমরা বাংলায় বলে থাকি অবস্থার অপেক্ষক। স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক মানে কি? স্টেট ফাংশন মানে কি? কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো শুধুমাত্র ওই সিস্টেমটার স্টেটের উপর ডিপেন্ড করে। কিছু বুঝলাম না। যেমন কিছু ফাংশন বলতে আমি তোমাকে বলে দিচ্ছি, ধরো সিস্টেমের চাপ, সিস্টেমের আয়তন, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা সম্পর্কে এখনও জানো না, এই চ্যাপ্টারেই আলোচনা হবে। এটা এনথ্যালপি জানো না, এনট্রপি জানো না, এগুলো নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো এই যে টার্মগুলো আছে না, এই টার্মগুলো তার স্টেটের উপর ডিপেন্ড করে, সিস্টেমটার স্টেটের উপর ডিপেন্ড করে। সিস্টেমটা স্টেট বলতে সিস্টেমটা কোন টেম্পারেচারে আছে, সিস্টেমটা কোন প্রেসারে আছে, কোন ভলিউমে আছে। তো এই অবস্থাটার উপর নির্ভর করে, এর উপর ডিপেন্ড করে সব কিছু চেঞ্জ হয়। এমন নয় যে সিস্টেমটাকে আমি কোন পদ্ধতিতে তৈরি করলাম বা কোন পাথে নিয়ে গেলাম। বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে তো? ধরো আমি এ থেকে বি তৈরি করছি, একটা রিয়াকশান, যেহেতু কেমিক্যাল থার্মোডাইনামিক্স, তো আমি কেমিক্যাল রিয়াকশান দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এ থেকে বিতে তৈরি করব, তো এ থেকে বিতে তৈরি করার জন্য আমি একটা পদ্ধতি 1 অবলম্বন করতে পারি। এ থেকে বিতে যাওয়ার জন্য আমি আরেকটা পদ্ধতি 2 অবলম্বন করতে পারি। তোমরা অর্গানিক কেমিস্ট্রি করেছো। এ থেকে বিতে যাওয়ার জন্য আমি আরেকটা পদ্ধতি 3 অবলম্বন করতে পারি। তো এরকম 3 রকম পদ্ধতিতে এ থেকে বি তৈরি করা যায়। ঠিক আছে। তো এই যে পরিবর্তনগুলো আছে না, অভ্যন্তরীণ শক্তি, এনথ্যালপি, এরা শুধুমাত্র তার স্টেটের উপর ডিপেন্ড করে। মানে এ একটা স্টেটে ছিল, বি একটা পার্টিকুলার স্টেট পেল। যে পথেই যাও না কেন, দেখো এ এবং বি দুজনের স্টেটটা সেম আছে। যদি এমনটা হয় তবে এই ধর্মগুলোর পরিবর্তন হবে না, কারণ এরা স্টেটের উপর চেঞ্জ করে, স্টেট চেঞ্জ হয়নি, প্রত্যেক ক্ষেত্রে একই স্টেটে আছে। বোঝা গেল বিষয়টা? কি বললাম? অবস্থার অপেক্ষক মানে শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করবে, কোন টেম্পারেচারে আছে, কোন প্রেসারে আছে, কোন আয়তনে আছে, মানে তার যে অবস্থাটা, যে সেই অবস্থার উপর নির্ভর করবে। তাদেরকে বলবো আমরা স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক। এরকম কিছু ধর্ম আমি কি বললাম? একটা বললাম অভ্যন্তরীণ শক্তি, এনথ্যালপি, এনট্রপি, আয়তন, এই টার্মগুলোকে আমরা বলছি হচ্ছে অবস্থার অপেক্ষক। ফার্দার আরও এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এগুলোকে ইউজ করব। নেক্সট হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন বা আমরা এটাকে বলতে পারি পথ নির্ভরশীল অপেক্ষক। পথ, এইখানে লিখে দিই, নির্ভরশীল অপেক্ষক। নাম শুনেই বুঝতে পারছো তো, পথের উপর নির্ভর করবে। যে ধরনের অপেক্ষক কোন পাথের রিয়াকশানটা ঘটানো হলো তার উপর ডিপেন্ড করে, সেই অপেক্ষকগুলোকে আমরা বলবো পথ নির্ভরশীল অপেক্ষক বা পাথ ফাংশন। এরকম দুটো ফাংশনের নাম যদি আমি তোমাকে বলি, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে হিট, তাপ। কোন পদ্ধতিতে রিয়াকশানটা ঘটানো হলো তার উপর কিন্তু হিটের পরিমাণ নির্ভর করে। যেমন এখানে 1 নম্বর পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য হিট যা হবে, 2 নম্বর পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য হিট সেম নাও হতে পারে, আলাদা হতে পারে। তাহলে এটা পদ্ধতির উপর নির্ভর করছে। এই পদ্ধতিটাকেই আমরা পথ বলছি এখানে। পথ মানে ওই নর্মাল রাস্তার কথা বলছি না, কোন পদ্ধতিতে করছি, কোন পাথে করছি। রিলেট করতে পারছো তো? এইখানে হিটের যে চেঞ্জটা সেটা কিন্তু পদ্ধতির উপর নির্ভর করছে।
সেই কারণে এই হিট রাশিটা পথ নির্ভরশীল অপেক্ষক বা পাথ ফাংশন হয়ে গেল। সিমিলারলি কার্য ওয়ার্ক, এটাও পথের উপর নির্ভর করে। কার্য সম্পর্কে আমরা তো অনেক আগেই পড়ে নিয়েছি যে এটা পথ নির্ভরশীল রাশি। ঠিক আছে, ওকে। কিছু প্রপার্টি আছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি এবং মাইক্রোস্কোপিক প্রপার্টি দুই ধরনের প্রপার্টি হয়। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি মানে হচ্ছে যখন আমরা বৃহৎ আকার ক্ষেত্রে ধর্মগুলোকে নিয়ে আলোচনা করব, এবং মাইক্রোস্কোপিক প্রপার্টি মানে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সেই ধর্মগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেমন আমি তোমাকে এক্সাম্পল যদি দিই, কোনো বস্তু, কোনো একটা সিস্টেম আছে আমার কাছে, এক বাটি কোনো একটা বাটিতে করে আমি কিছু রেখেছি, কোনো কেমিক্যালস রেখেছি, ওয়াটার রেখেছি, ঠিক আছে, ইথানল রেখেছি, কিছু না কিছু রেখেছি। তো পুরো অবস্থাটাকে আমি তার ভর দিয়ে পরিমাপ করতে পারি, তার পুরো পরিমাণটাকে ভর দিয়ে পরিমাপ করতে পারি, আয়তন দিয়ে পরিমাপ করতে পারি। তাহলে এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, কারণ আমি বৃহৎ আকারে পরিমাপ করছি। এমন নয় যে এক একটা অণু, এক একটা পরমাণুকে নিয়ে আমি মেজারমেন্ট করছি। ঠিক আছে, যখন এক একটা অণু পরমাণুকে নিয়ে মেজারমেন্ট হবে তখন সেই প্রপার্টিগুলো হয়ে যাবে মাইক্রোস্কোপিক প্রপার্টি। আর যখন আমি বৃহৎ আকার ক্ষেত্রে লার্জ স্কেলে যখন আমি মেজার করব তখন সেটা হয়ে যাবে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। আমরা নর্মালি কিন্তু ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডেই সব কিছু বুঝতে সীমাবদ্ধ। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড চলে আসলে কিন্তু আমাদের বুঝতে একটু সমস্যা হয়। যেমন ওই অ্যাটম নিয়ে যখন পড়াশোনা শুরু করি, মলিকিউলস নিয়ে যখন পড়াশোনা শুরু করি, তার ভেতরের বিভিন্ন ফোর্স অ্যারেঞ্জমেন্ট নিয়ে যখন পড়াশোনা শুরু করি, তখন একটু জটিল হতে শুরু করে, কারণ আমরা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের মধ্যেই আছি এবং সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা এখানে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নিয়েই পড়বো, কারণ আমরা ওই পার্টিকুলার একটা একটা অণু পরমাণু নিয়ে আলোচনা করব না। থার্মোডাইনামিক্সের এটা একটা সুবিধা। ঠিক আছে, ওই এক একটা অণুর যা আচরণ সেটা আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি দিয়ে ব্যাখ্যা করে দিতে পারি। এটা যথেষ্ট বড় একটা অ্যাচিভমেন্ট। ওকে, তো এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে ডিভাইড করা হয়েছে দুইভাবে। ঠিক আছে, একটাকে বলবো আমরা এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটাকে বলবো আমরা ইনটেনসিভ প্রপার্টি। তোমরা দেখতে পাচ্ছ, এক্সটেন্সিভ প্রপার্টি বা ভর সাপেক্ষ ধর্ম এবং ইনটেনসিভ প্রপার্টি বা ভর নিরপেক্ষ ধর্ম। বিষয় দুটো কি কি? ভর সাপেক্ষ ধর্ম মানে নাম শুনে তুমি বুঝতে পারছো যে এমন কোনো প্রপার্টি যেটা তার ভরের উপর নির্ভরশীল, এমন কোনো প্রপার্টি যেটা তার পরিমাণের উপর নির্ভরশীল, তবে সেই ধরনের প্রপার্টির নাম হবে এক্সটেন্সিভ প্রপার্টি বা ভর সাপেক্ষ ধর্ম। কিছু ধর্ম আছে, কিছু প্রপার্টি আছে যারা তার পরিমাণের উপর নির্ভর করবে না বা ভরের উপর নির্ভর করবে না, তাদেরকে বলবো আমরা ইনটেনসিভ প্রপার্টি বা ভর নিরপেক্ষ ধর্ম। উদাহরণ না দিলে তো বোঝা মুশকিল, উদাহরণ দিই। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো এরকম, তুমি দুধ পরিমাপ করবে, লিটার এককে পরিমাপ করো, আয়তন দিয়ে পরিমাপ করো, তাই না? তাহলে আয়তন একটা রাশি, এটা একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আয়তন, কারণ অনেকগুলো অণু পরমাণু একসাথে পরিমাণ করছি আমি। তো আয়তনটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। এটা এক্সটেন্সিভ প্রপার্টি নাকি ইনটেনসিভ প্রপার্টি? তো তুমি কি দেখবে, আয়তনটা কি পরিমাণের উপর নির্ভর করে নাকি করে না? অবশ্যই আয়তন পরিমাণের উপর নির্ভর করবে। যত বেশি দেবো আয়তন তত বেশি হবে, যত কমাবো আয়তন তত কমবে। তার মানে আয়তন পরিমাণের উপর নির্ভর করছে, সেই জন্য আয়তনটা একটা ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? একই রকমভাবে শক্তি, ধরো অভ্যন্তরীণ শক্তির কথা বলছি। অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে তোমরা জানো না, কেবল শুরু হচ্ছে চ্যাপ্টারটা, আমি বলে দিচ্ছি। অভ্যন্তরীণ শক্তি মানে হচ্ছে কোনো একটা সিস্টেমের ইন্টারনাল টোটাল এনার্জিটা। যে কোনো সিস্টেম তার ইন্টারনাল কিছু এনার্জি থাকবে। তো আমি একটা সিস্টেম যদি হয়, আমার কিছু একটা ইন্টারনাল এনার্জি আছে, তো তো সেই ইন্টারনাল এনার্জিটার কথা বলছি। এই ইন্টারনাল এনার্জিটা এটাও কিন্তু ভর সাপেক্ষ ধর্ম, কারণ এটা পরিমাণের উপর নির্ভর করবে। আমার পরিমাণ যত বড় হবে, যত বেশি হবে, আমার মধ্যে ইন্টারনাল এনার্জি কিন্তু তত বেশি হবে। ক্লিয়ার? তো ইন্টারনাল এনার্জি, এছাড়াও তোমার মুক্ত শক্তি, এই নামগুলো তোমরা পাবে ধীরে ধীরে। এখন জেনে রাখো, তাপগ্রাহিতা এই নামটা শুনেছ, আপেক্ষিক তাপ শুনেছ, তাপগ্রাহিতা শুনেছ। তাপগ্রাহিতার ফর্মুলা কী ছিল? M × S, ভর ইন্টু আপেক্ষিক তাপ, ছিল না? ভর ইন্টু আপেক্ষিক তাপ, M × S। তো এই আপেক্ষিক তাপ দেখো ভরের উপর নির্ভরশীল। তারপরে এনট্রপি, এটাও এখনও তোমরা পড়োনি, এই চ্যাপ্টারেই আছে এনট্রপি। মোল সংখ্যা, মোল সংখ্যাটা এক্সটেন্সিভ প্রপার্টি নয়? মোল সংখ্যা দেখো, পরিমাণ যত বাড়াবো মোল সংখ্যা তো তত বেড়ে যাবে, তাহলে মোল সংখ্যাটা কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, ভর আয়তন এরা সব এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ এরা পরিমাণের উপর নির্ভর করে। অন্যদিকে ভর নিরপেক্ষ ধর্ম বা ইনটেনসিভ প্রপার্টির উদাহরণ যদি আমি তোমাকে দিই, একটা উদাহরণ দিচ্ছি, টেম্পারেচার, তাপমাত্রা। এটা কিন্তু পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। ঠিক আছে, তুমি এখন যে রুমটাতে বসে আছো, ইমাজিন করো তুমি যে রুমটাতে বসে আছো, এই রুমটাতে বসে আছো, এই রুমটার কিছু একটা টেম্পারেচার আছে, ধরো 20 ডিগ্রি সি।
এবার আমি যে রুমটাকে অর্ধেক করে দিই, মাঝখান থেকে যদি দেওয়াল তুলে দিই, তাহলে এই রুমটার টেম্পারেচার কি হাফ হাফ হয়ে যাবে, 10 হয়ে যাবে, নাকি 20 ডিগ্রি থাকবে? ইমাজিন করতে পারছো তো? তাহলে এটা 20 ডিগ্রি থাকবে। তার মানে আমি পদার্থের পরিমাণ কমালাম কি বাড়ালাম তার উপর কিন্তু এই প্রপার্টিটা ডিপেন্ড করলো না। সেই জন্য এই ধরনের প্রপার্টিকে বলবো আমরা ইন্টেন্সিভ বা ভর নিরপেক্ষ ধর্ম। তাহলে তাপমাত্রা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। একই রকমভাবে চাপ, চাপ হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঘনত্ব, ঘনত্ব ইন্টেন্সিভ প্রপার্টি না? ঘনত্বের পরিমাপ কীভাবে করি? একক আয়তনে পদার্থের ভর, একক আয়তনে পদার্থের ভর। এবার আমি 1 গ্লাস কিছু একটা শরবত নিয়ে নিয়েছি, তার ঘনত্ব মেজার করব। যদি সমসত্ব হয় তাহলে নিচ থেকে তুললেও যা ঘনত্ব হবে, উপর থেকে তুললেও তাই ঘনত্ব হবে। তাহলে ঘনত্ব তো পরিমাণের উপর নির্ভরই করছে না। আমি 1 গ্লাস নিয়ে আর হাফ গ্লাস নিই, ঘনত্বের মান তো ওইটাই থাকবে। তার মানে ঘনত্ব ইন্টেন্সিভ প্রপার্টি। স্ফুটনাঙ্ক ইন্টেন্সিভ প্রপার্টি। এমন নয় যে আমি 1 লিটার জল নিতে গেলে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি হবে, আর 2 লিটার জল নিতে গেলে স্ফুটনাঙ্ক 200 ডিগ্রি হবে। হয়েছে কখনো? জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি অলওয়েজ, ডাজ নট ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার। ওকে। গলনাঙ্ক, আচ্ছা মোলার আয়তন, 1 মোলের আয়তন 22.4 লিটার, এটাও তোমার ইন্টেন্সিভ। মোলার অভ্যন্তরীণ শক্তি, যখনই সামনে মোলার কথাটা চলে আসবে মাথায় রেখে দেবে, সেটা ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে, কারণ আমরা 1 মোলে ইমাজিন করছি, ঘনত্বের মতো হয়ে গেল। মোলার এনট্রপি বলো, তারপরে মোল ভগ্নাংশ ইন্টেন্সিভ প্রপার্টি। সর্বজনীন গ্যাস ধ্রুবক পরিমাণের উপর নির্ভর করে, ইন্টেন্সিভ প্রপার্টি। আপেক্ষিক তাপ পরিমাণের উপর নির্ভর করে, প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য ফিক্সড, দ্যাট ইজ ইন্টেন্সিভ প্রপার্টি। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। এই এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভটা গুলিয়ে যায়, মানে বের করা যায় না যে কোনটাকে এক্সটেন্সিভ ধরবো কোনটাকে ইন্টেন্সিভ ধরবো। তো এটা বারবার করতে হবে, সাথে সাথে আমার সাথে সাথে করতে হবে, বই দেখার সময় বারবার করতে হবে। তাহলে ধীরে ধীরে তোমাদের ক্লিয়ার হবে যে এক্সটেন্সিভ কোনটাকে ধরবো আর ইন্টেন্সিভ কোনটাকে ধরবো। ঠিক আছে? অ্যাপ্রোচটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখানে একটা দুটো পয়েন্ট লেখা আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্ট দুটো, মন দিয়ে শোনো। যদি দুটো ভর সাপেক্ষ ধর্ম থাকে এবং তাদের যদি আমরা অনুপাত করি, আমি একটা এক্সাম্পল দিই, ভর বাই আয়তন। দেখো ভরটা এক্সটেন্সিভ প্রপার্টি, আয়তনটা এক্সটেন্সিভ প্রপার্টি। যদি আমি এদের রেশিও করি তাহলে কি পাবো? আমি পেয়ে যাবো এখানে ঘনত্ব। ঘনত্বটা কি প্রপার্টি? ইন্টেন্সিভ প্রপার্টি। মানে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও করলে অলওয়েজ ইন্টেন্সিভ প্রপার্টি পাওয়া যাবে, মাথায় রেখো। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও করলে কি পাওয়া যাবে? ইন্টেন্সিভ প্রপার্টি পাওয়া যাবে। ওকে। সিমিলারলি এখানে দেখো তুমি পড়লে অভ্যন্তরীণ শক্তি বা এনট্রপি পড়লে, এনট্রপি নিয়ে নাও, আর এখানে তুমি পড়লে মোলার এনট্রপি। মানে এনট্রপিকে যদি তুমি মোল দিয়ে ডিভাইড করো, এই যেখানে মোল আছে দেখো, এনট্রপি আর মোল দুটো কি এক্সটেন্সিভ প্রপার্টি, ডিভাইড করলে আমি পাবো মোলার এনট্রপি, সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে গেল। তার মানে দুটো ভর সাপেক্ষ ধর্মকে ডিভাইড করলে আমরা কি পাবো? একটা ভর নিরপেক্ষ ধর্ম পাবো। খুব গুরুত্বপূর্ণ লাইন একটা। যদি কখনো তোমরা বুঝতে না পারো একটা রাশি পেয়ে গেলে এবং সেই অজানা একটা রাশি পেয়ে গেলে, আর তুমি দেখলে যে এখানে এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ বুঝতে পারছো না, তুমি কি করবে? তুমি ওই রাশিটা কি কি থেকে তৈরি হয়েছে সেটাতে চলে যাবে। যদি দেখো এমন দুটো রাশি পেয়েছো যারা এক্সটেন্সিভ ছিল, যাদের রেশিও করা হয়েছে, তাহলে বুঝে গেলে ইন্টেন্সিভ হবে। এবং সেকেন্ড পয়েন্টটা দেওয়া আছে দেখো, প্রতি একক পরিমাণের পরিপ্রেক্ষিতে যখন আমরা পরিমাপ করব, প্রতি একক পরিমাণের পরিপ্রেক্ষিতে যখন আমরা পরিমাপ করব যে কোনো কিছু, যেমন প্রতি একক পরিমাণ, যেমন ঘনত্ব প্রতি একক আয়তনে মাপছি, তো এরকমভাবে যখনই প্রতি একক পরিমাণে করতে যাব তখন সেটা অলওয়েজ ইন্টেন্সিভ প্রপার্টিই হবে। একক আয়তনে করছি তো ডিপেন্ডই করছে না পরিমাণের উপর, সেই জন্য সেটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে। বোঝা গেল? তো এই ছিল আজকের থার্মোডাইনামিক টার্মগুলো নিয়ে। আজকের ক্লাসটা মেইনলি যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে থার্মোডাইনামিক টার্ম এবং সিস্টেম পরিবেশ, এই দুটো নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। মানে এতদূর পর্যন্ত তোমরা যারা দেখেছো, যাদের ক্লাস ভালো লাগলো, এতদূর পর্যন্ত শেষ করতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন ক্লাসটা দেখছে। যদি তোমাদের এই নোটটার প্রয়োজন পড়ে, যে হ্যান্ড নোটের পাশাপাশি হয়তো লিখতে পারো, যদি নোটের প্রয়োজন পড়ে ডেসক্রিপশানে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই নোটটাও নিয়ে নিতে পারবে। ঠিক আছে? ফ্রি অফ কস্ট, কোনো টাকা পে করতে হবে না। যারা জেন পাস দিচ্ছ, আমার এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন ক্লাস পেয়ে যাবে, চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। যারা বোর্ড দিচ্ছ, বোর্ডে আছো, 11-12 আছো, তারাও এইখান থেকে প্রচুর ক্লাস পেয়ে যাবে। 11-12 প্রচুর ক্লাস করানো আছে অলরেডি এবং চলবে, পেয়ে যাবে। নিট যেই যারা দিচ্ছ তাদের জন্যও ক্লাস দেওয়া আছে, দেখবে এই চ্যানেলে, একটু প্লে লিস্টে গিয়ে বা ভিডিওসে গিয়ে যদি তোমরা সার্চ করো সেখান থেকে পেয়ে যাবে। আজকের মতো এতটুকুই।